নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ক্লাইমেটোলজি সিরিজে, যার অর্থ হলো আবহাওয়া বিজ্ঞান। আমরা এর আগের দিন পড়েছিলাম কনডেনসেশন, তার সঙ্গে সঙ্গে আমরা এয়ার টাইপসও পড়েছিলাম, যেমন ফগ, মিস্ট, হেস্ট। আজকে আমরা পড়তে চলেছি অ্যাডিয়াবেটিক প্রসেসেস। তার আগে আমরা খুব মাইনর একটা জিনিস দেখে নিতে চাই, সেটা হলো এই যে মেঘের গর্জন এবং বিদ্যুৎ কেন দেখা যায়। বিষয়টা হলো, আমাদের যে ক্লাউডটা তৈরি হয় সেই ক্লাউডের মধ্যে অনেক পজিটিভ চার্জ তৈরি হয় এবং অনেক নেগেটিভ চার্জ তৈরি হয়। কেন তৈরি হয় না, আমরা আগের দিনে পড়েছিলাম যে বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা জাম্প করে এবং একটি হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে জমতে থাকে, এবং সেই ধরনের হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই সহ যে কনডেন্সড জলীয় বাষ্প বা জল যেটা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, সেগুলি একে অপরের সঙ্গে ঘর্ষণ করতে থাকে এবং এই ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে চার্জ তৈরি হয়। কিসের জন্য? ফ্রিকশন। ফ্রিকশন কথাটার অর্থ কি? ঘর্ষণ। এবার এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ডেন্সিটি বাড়তে থাকে। এবার চার্জ ডেন্সিটি যখন অনেক বৃদ্ধি পেয়ে যায়, পজিটিভ চার্জ ডেন্সিটিও অনেক বৃদ্ধি পেয়ে যায়, নেগেটিভ চার্জ ডেন্সিটিও অনেক বৃদ্ধি পেয়ে যায়, সেই সময় এয়ার মলিকিউলগুলো যখন কাছাকাছি আসে, এই সময় এয়ার মলিকিউলগুলি কাছাকাছি আসে, গুলিয়া লিখলাম না, কাছাকাছি আসার সময় সেই পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে, অর্থাৎ একে অপরকে রিপ্লেস করতে থাকে। যখন এয়ার মলিকিউলগুলো একে অপরকে রিপ্লেস করবে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণটা হবে তার প্রভাবে ঘর্ষণ এবং আরও কিছু কারণ আছে, এসব কারণে একটা শব্দ হবে, ঘর ঘর, আমি এরকম লিখে দিলাম, ঘর ঘর শব্দ হবে। আর যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরের সঙ্গে সংঘাত হচ্ছে, সেই জন্য বিদ্যুৎ চমকাবে। আর বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে আমরা সে আলো দেখতে পাই। এবং সেই সময়ই আলোটা আমরা দেখতে পাই, তার বেশ কিছু সেকেন্ড পরে আমরা শব্দটা শুনতে পাই। তার কারণ আপনারা সবাই জানেন যে আলোর গতিবেগ অনেক বেশি, আলো খুব তাড়াতাড়ি আমাদের চোখে এসে পৌঁছয়, কিন্তু শব্দ আমাদের অবধি পৌঁছতে টাইম লাগে। তো সেই জন্য আলোর গতিবেগ কত, শব্দের গতিবেগ কত, সেটা আমরা ফিজিক্স ক্লাসে দেখব। তো এই কারণে মেঘে ঘর্ষণ এবং বিদ্যুৎ সংযোগ হতে থাকে। এটা খুবই মাইনর টপিক। এবার আজকে আমাদের যে মেন টপিক, সেখানে আসি। অ্যাডিয়াবেটিক প্রসেসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসেসের মেন বিষয়টাই হলো
এখানে প্রেসার কন্ডিশন নিয়ে আমরা পড়ব। আমরা লিখতে পারি temperature of air will increase with the এটা অনেক দূরে হয়ে গেল increase of pressure। টেম্পারেচার বাড়তে থাকে প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গেই, এবং এর উল্টোটা টেম্পারেচার কমতে থাকে যদি প্রেসার ডিক্রিজ করে। ঠিক আছে, এবার কথাটা হলো আর ইনক্রিজ করবে যদি প্রেসার ইনক্রিজ করে, তাহলে সরল সম্পর্ক প্রপোর্শনাল। পরীক্ষা আসতে পারে যে টেম্পারেচার এবং মানে প্রেসারের মধ্যে সম্পর্ক কি। সবসময় মনে রাখবেন টেম্পারেচার প্রপোর্শনাল টু প্রেসার। প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, প্রেসার কমলে টেম্পারেচার কমবে, এই ক্ষেত্রে মেনশন করে দেবে। তো এটার কারণ কি? এটার কারণ হলো ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন। এবার বিজ্ঞানী রবার্ট ব্রাউন সম্ভবত 1835 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন, যেটি আমরা কেমিস্ট্রি ক্লাসে দেখব। তো বাতাসের যে কণাগুলি থাকে সেগুলি মুভ করতে থাকে। এই যে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে আবার এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার এখানে এসে ধাক্কা খাবে, আবার এখানে এসে ধাক্কা খাবে। অর্থাৎ আবার এই একটা বাতাসের কোণা, এই একটা বাতাসের কোণা, এটা এটার গায়ে ধাক্কা খেয়ে এইদিকে চলে যেতে পারে। তার মানে কি, বাতাসের মধ্যে যে কণাগুলি থাকে সেগুলি এক জায়গায় বসে থাকে না, সেগুলি অনবরত মুভমেন্ট করতে থাকে। তো যখন আপনি প্রেসার বাড়াবেন, প্রেসার বাড়াচ্ছেন, সেটার অর্থ হলো, দেখুন আপনাকে যদি আমি একটা পরীক্ষা করে দেখাই। একটা আমার কাছে পাত্র রয়েছে, পাত্রতে এখানে আমি একটা পিস্টন লাগিয়েছি এবং এখানে একটা ওয়েট রাখার বিষয় আছে, সেই ওয়েটটি আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি। তো পিস্টনটা প্রথমে ওখানে ছিল, বাতাসগুলি মুভমেন্ট করার জন্য এতটা জায়গা পাচ্ছিল 1 নম্বর স্টেজে। 2 নম্বর স্টেজে আমরা পিস্টনটাকে চাপ দিলাম এবং চাপ দেওয়ার পরে পিস্টনটা এখন এখানে চলে এসেছে, ওয়েটটা অনেক বেশি দিয়েছি আমরা, পিস্টনটা চাপ দিচ্ছে। এবার এর ভেতরে যে বাতাসগুলি সেগুলি মুভমেন্ট করার জন্য খুব কম জায়গা পাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, যে তাদের মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ছে, গতিশক্তি বাড়ছে। তো তারা যদি খুব জোরে এই ব্রাউনিয়ান মোশনটা চালানো শুরু করে, তাহলে কি হবে, একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে, পাত্রের গায়ের সঙ্গে সংঘর্ষ হবে এবং হিট জেনারেট হবে। তো সেই জন্য কি হয়, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, প্রেসার বাড়লে টেম্পারেচারও বাড়বে। আমরা বুঝতে পারলাম মেন কারণ কি, ফ্রিকশন বা কাইনেটিক এনার্জি। এবার এই ঘটনাটাই আমাদের বাতাসের ক্ষেত্রেও ঘটে। কিভাবে, চলুন দেখা যাক। আমরা আবার আগের দিনের মতো একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব, যেখানে এইদিকে হলো হাইট, আপনি একে ভালোবেসে অল্টিটিউড বলতে পারেন, অল্টিটিউড। দেখুন এখানে 0 কিলোমিটার, আপনি উপরে উঠলেন 1000 মিটার,
0 মিটার লিখে দিই। এখানে আপনি লিখতে পারেন 2000 মিটার, 3000 মিটার। আপনি আরো আস্তে আস্তে উপরের দিকে উঠছেন। এবার এক্ষেত্রে কি হচ্ছে, আগের দিন হিটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, সেটা এখন সম্পূর্ণ মাথার ভেতর থেকে বের করে দিন, যে না ওটার কোনো কথাই হচ্ছে না এখানে সম্পূর্ণ আমরা কি বলবো, প্রেসারের উপরে ডিপেন্ড করে কথাটা বলছি। বেশ, এবার আমরা দেখছি যে এইখানে একটা এয়ার পার্সেল রয়েছে। এই এয়ার পার্সেলটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং দেখুন আমরা অলরেডি জানি যে ভূমির কাছে, ভূমি মানে মাটি, ভূমির কাছে এয়ারের ডেন্সিটি অনেক বেশি। আর যত ভূমির থেকে দূরে যাব, মাটির থেকে উপরের দিকে উঠব, তত বাতাসের ডেন্সিটি কম। তাহলে আপনি এটা এইভাবে ধরতে পারেন যে এখানে এয়ার পার্সেলটাকে খুব কম বাতাস চাপ দিচ্ছে, সেই জন্য ইহার উপর প্রেসার অনেক কম। প্রেসার কম হওয়ার জন্য টেম্পারেচার কম। এবার বাতাস যখন সিঙ্ক করছে, নিচের দিকে নামছে, আর একটু নিচে নামলো, এই এয়ার পার্সেলটার টেম্পারেচার এখন একটু বেশি। তার কারণ কি, এখানে বেশি পরিমাণে বাতাস ইহাকে চাপ দিচ্ছে, বাতাসের ডেন্সিটি বেড়েছে। আপনি আরো একটু নিচে নামলেন, এখানে ইহার টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আমি মানটা কিন্তু খুব আরবিটারি নিয়েছি, তার কারণ কি, এখানে বাতাসের ওপর চাপটা আর একটু বেশি লাগছে, কারণ এখানে বাতাসের ঘনত্ব আর একটু বেশি। এবার আমরা যখন একদম ভূমির কাছে দেখব, যেটা এখনো সম্পূর্ণ এয়ার পার্সেলটা আমরা দেখাচ্ছি না, এখানে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বাতাসের টেম্পারেচার। এখানে বাতাসের উপর যে প্রেসারটা, সেই প্রেসারের পরিমাণটা অনেক বেশি। খানিকটা আমরা আইডিয়া করতে পারলাম। তাহলে উপরে যখন থাকছে তখন লো প্রেসার, লো টেম্পারেচার। বাতাস এই সময় কি করছি আমরা, বাতাসকে সিঙ্কিং, সিঙ্কিং মানে নিচে নামা, সিঙ্কিং এয়ার পার্সেল ইজ কম্প্রেসড। কথাগুলো বুঝতে পারছি? বাতাস যখন সিঙ্ক করছে, নিচের দিকে নামছে, তখন বাতাসটা আরো কম্প্রেস হচ্ছে এবং বাতাসের টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়ছে কেন? এই যে এই কাণ্ডটা বাতাসের মধ্যে ঘটছে। এবার আপনি বলবেন যে তাই এরকম পার্সেল হিসাবে বাতাস আসে নাকি? পার্সেল হিসাবে বাতাস না আসলে আমরা স্টাডিটা পার্সেল হিসাবে করলে আমাদের সুবিধা হয়। এবার যখন একদম নিচে এসেছে, এখানে হায়ার এয়ার প্রেসার, টেম্পারেচারও এই জন্য অনেকটা বেড়ে গেছে। এখানেও এয়ার পার্সেল ইজ কম্প্রেসড অ্যান্ড ওয়ার্মস, এবং গরম হচ্ছে। এই কাণ্ডটা এখানে ঘটতে থাকে। আবার আপনি যখন বলবেন যে বাতাস উপরের দিকে উঠছে, বাতাস তো উপরের দিকে উঠছেও, তাহলে আমরা সেটাকে কি বলবো? রাইজিং এয়ার পার্সেল ইজ কুলিং, ঠান্ডা হচ্ছে, ডিউ টু ডিক্রিজিং প্রেসার।
আমরা বললাম যে আগের দিনের যে কনসেপ্টটা সেটা খানিকক্ষণের জন্য ভুলে যান। আগের দিন আমরা কি পড়ছিলাম, যে বাতাস, ঠিক আছে, বাতাসের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার যদি বাড়ে বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে, তখনকার কিছু কাণ্ড আমরা পড়ছিলাম। আজকে কিন্তু আমরা বাতাস উপরে উঠছে এবং নিচে কেন নামছে সেইটা সম্বন্ধে পড়ছি না। আমরা পড়ছি যে বাতাস উপরে ওঠার সঙ্গে সঙ্গে প্রেশার তার উপর কিভাবে কাজ করে এবং প্রেশার কাজ করার জন্য টেম্পারেচারের হেরফের কীরকম হয়। অ্যাকচুয়ালি বাতাস যখন উপরের দিকে ওঠে বা বাতাস যখন নিচের দিকে নামে, তখন আগের দিনের যে কাণ্ডটা বলেছিলাম, যে কারণে টেম্পারেচার বাড়া কমার কারণে যে ঘটনাগুলো ঘটে, প্রেশার বাড়া কমার কারণেও একই সঙ্গে অন্য ঘটনাগুলিও বাতাসের সঙ্গে ঘটতে থাকে। এই দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটতে থাকে। তো তার জন্য কি হয়, তার জন্য আমাদের এই ল্যাপস রেট বিষয়টা আসে। প্রেশারের জন্য যখন আমরা স্টাডি করছি তখন সেই বিষয়টাকে আমরা ল্যাপস রেট বলছি। বেশি ঘাঁটতে যাবেন না, তাহলে কিন্তু ঘেঁটে খাওয়া যাবে। যেটুকু বলছি সেইটুকু মনে রাখবেন, পরীক্ষার সময় আপনি সমস্ত কোশ্চেনের আনসার করে বেরিয়ে আসতে পারবেন, আপনাদের পিএইচডি করার প্রয়োজন নেই। এবার আরেকটা জিনিস মনে রাখবেন, বাতাসগুলির মধ্যে যখন প্রেশার বেশি থাকে তখন তার ভেপার প্রেশার বেশি নেওয়ার ক্ষমতা থাকে। অর্থাৎ বলতে চাইছি কি, এই যে একটা এয়ার পার্সেল, এই এয়ার পার্সেলটা যখন জমির কাছে রয়েছে তখন একে চারিদিক থেকে বাতাসে চাপ দিচ্ছে, খুব জোরে চাপ দিচ্ছে, খুব জোরে চাপ দিচ্ছে, খুব জোরে চাপ দিচ্ছে। ফলে এর ভেতরে আপনি যে জলীয় বাষ্পটা রাখবেন, সেই জলীয় বাষ্পটা ধরে রাখার মতো অনায়াসে ধরে রাখতে পারবে, কারণ চারিদিক থেকে একে এঁটে সেটে ধরে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার বাতাসকে যখন আপনি ভূমির থেকে অনেক উপরের দিকে তুলে দেবেন, তখন এর আশেপাশের বাতাসের ডেন্সিটি তো কমে গেছে, উপরে বাতাস তো কম, ফলে এর উপর প্রেশার কম, ফলে এর ভেতরে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সেটা অনেক কমে যায়। ফলে এই বাতাসটা আর সে এর ভেতরে জলটা সে আর ধরে রাখতে পারে না, ফলে জলটা বাইরে বেরিয়ে যায়। আবার উপরে কনডেন্স হয়, কনডেন্সেশনের আগের দিনের কন্ডিশনটা মনে করুন, সেই কন্ডিশনটাও হয়। ফলে এই প্রেশারের কারণেও, ভেপার প্রেশার উপরে গেলে কমে যাওয়ার কারণেও, মানে বাতাসের ভেপার প্রেশার নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার কারণেও বাতাসের ভেতর থেকে জলীয় বাষ্পটা বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে। আবার যখন উপরের দিকে ওঠে তখন এয়ার পার্সেলের সাইজ ডিক্রিজ করে, ফলে ওর ভেতরে যে হিউমিডিটিটা থাকে সেই অ্যাবসলিউট হিউমিডিটিটা তো সেমই থাকে, কিন্তু রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকে এবং 100%-এর থেকে যখন বেশি হয়ে যায় তখনও সে জল ধারণ করতে পারে না। সে কন্ডিশনটাও লাগে, দুটো একসঙ্গে লাগে। দিয়ে এই যে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াস চারিদিকে এরম মেঘ তৈরি হতে শুরু করে। তো মেঘ তৈরি হওয়ার কারণ দুটো একসঙ্গে, বরং এই কারণটা বেশি। বুঝতে পারছেন তো যে এটার ডিস্টেন্স অনেক বেশি আর এখানে ডিস্টেন্স অনেক কম। মাটির কাছে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি আর মাটির থেকে দূরে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। সব লিখছি না, কিছু আপনি বুঝে নেন। বুঝলাম। এবার দুটি তথ্য লিখব। সিঙ্গেল এয়ার পার্সেল এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কারণে 10 ডিগ্রি পার 1 কিলোমিটার করে কমবে। কখন কমবে? যখন বাতাস উপরের দিকে উঠছে। এটা ফ্যাক্ট।
বাতাস যখন উপরের দিকে ওঠে তখন 10 ডিগ্রি পার সেন্টিগ্রেড করে কমে, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। 1 কিলোমিটার উচ্চতা উঠলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। মানে আমাদের এখানে যদি ধরে নিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে বাতাসের, তাহলে 1 কিলোমিটার উপরে গিয়ে দেখবেন বাতাসের উষ্ণতা 30 ডিগ্রি। তার 1 কিলোমিটার উপরে গিয়ে দেখবেন বাতাসের টেম্পারেচার 20 ডিগ্রি। তার 1 কিলোমিটার উপরে গিয়ে দেখবেন 10 ডিগ্রি। তার 1 কিলোমিটার উপরে উঠতে উঠতে কি ঘটনা ঘটবে সেগুলো আমরা আবার দেখবো আস্তে আস্তে। আর ট্রপোস্ফিয়ার পড়ানোর সময় আমরা এই ঘটনাটা একবার খুব অল্প করে বলেছিলাম। ট্রপোস্ফিয়ারে অ্যাভারেজ টেম্পারেচার ডিক্রিজ 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 কিলোমিটার। অর্থাৎ এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা যদি কাজ না করে তখন সাধারণত আমরা দেখেছি যে ট্রপোস্ফিয়ারে বাতাস প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উঠলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে। আমরা বুঝতে পারছি? বেশ, এইবার আমরা যেটা করতে চলেছি সেটা আপনি খুব ভালোভাবে দেখবেন। আমরা অ্যাডিয়াবেটিক যে ল্যাপস রেট সেই ঘটনাটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে দেখতে চলেছি। এটা 0, এটা 1000, এটা 2000, এগুলো সব মিটার। এটা হাইট, অল্টিটিউড। এটা 3000 মিটার, এটা 4000 মিটার, এটা 5000 মিটার, তো এরকমই। এবার আমরা কি দেখছি যে এই ভূমির কাছে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা এয়ার পার্সেল রয়েছে। সেই এয়ার পার্সেলটা যখন উপরে উঠছে তখন এয়ার পার্সেলটা একটু বড় হলো এবং সেটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ কি? এইখানে টেম্পারেচার বেশি, প্রেশার বেশি, সেই জন্য এয়ার পার্সেল ছোট। আবার আপনি উপরের দিকে উঠলেন, এখানে টেম্পারেচার একটু কমলো, প্রেশার একটু কমলো, এই জন্য এয়ার পার্সেলটা বড় হলো। কারণ এখানে প্রেশার ডমিনেট করছে, ঠিক আছে? এখানে প্রেশার ডমিনেটিং। আগের দিন তো পিকচার উল্টো হয়েছিল, এখানে প্রেশার ডমিনেট। প্রেশারের কারণে আমরা পড়ছি, প্রেশারকে নিয়ে আমরা আলোচনা করছি, তো ভাববেন এখানে প্রেশারের কারণে সবকিছু হচ্ছে। আপনি আরও একটু উপরে উঠুন, আরও উপরে উঠলে আপনি দেখবেন এই যে এই এয়ার পার্সেলটা আরও বড় হয়ে গেছে এবং এই এয়ার পার্সেলটা 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে গেছে। বুঝলাম। কারণ কি? এখানে টেম্পারেচার আরও একটু কমেছে, প্রেশার আরও একটু কমেছে। এবার আপনি বলবেন যে আমি আরও উপরে উঠব, এয়ার পার্সেল আরও বড় হয়ে গেছে। এবার টেম্পারেচার কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে টেম্পারেচার আরও অনেকটা কমেছে, প্রেশার আরও অনেকটা কমেছে। তো এখানে বাতাসের টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাস কি বলবো, এয়ার পার্সেলের আয়তনও বেড়ে গেছে। এবং আরও যখন এখানে বাতাসের মধ্যে এই বাতাসটা, যে বাতাসটা আমরা এখন পড়ছি, এই বাতাস কিন্তু জলীয় বাষ্প নিয়ে উপরের দিকে উঠছে। এইবার এই 5000 মিটার উচ্চতার কাছাকাছি যাওয়ার সময় আমরা খেয়াল করব যে বাতাসের টেম্পারেচার প্রথমে -3 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে,
এবং এই -3°C পৌঁছানোর পরে আরও যখন আপনি 1000 মিটার উচ্চতায় উঠলেন, আপনি দেখলেন যে এখানে -8°C পৌঁছেছে। এর ব্যাপারটা কি হলো? -3°C থেকে -8°C পৌঁছলো। আপনি এখানে খেয়াল করবেন, এখানে বাতাসের টেম্পারেচার 5°C কিভাবে কমলো। আপনি খেয়াল করছেন, দেখুন এই যে 32° থেকে 22°র মধ্যে যখন গেছে, তখন -10°C কমে গেছে বাতাসের, খুব ভালো ছিল। আবার 22° থেকে যখন 12°তে পৌঁছে গেছে, তখন আমরা বলবো আবার -10°C কমে গেছে, মানে 10°C মাইনাস হয়েছে। আবার 12 থেকে 2তে যখন গেল, দেখুন আবার 10°C মাইনাস হলো। এবার 2 থেকে -3 যখন পৌঁছলো, -3 আমি এটা ধরে নিচ্ছি এখানে ডিউ পয়েন্টে পৌঁছে গেছে। এবার এই ডিউ পয়েন্টে পৌঁছানোর পরে কি হয়েছে? ওই যে আগের দিনের কেস, যে বাতাস তার ভেতর থেকে জলীয় বাষ্প ছাড়তে থাকে এবং সেই জলীয় বাষ্পটা জলে পরিণত হয়। কি হয়? ভেপার থেকে ওয়াটার হয়। প্রসেসটাকে কি বলে? কন্ডেনসেশন। এবার আমরা খুব ভালো করে জানি যে যখনই বাতাস ভেপার থাকে, ভেপারে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে তাপশক্তি থাকে। বাষ্পের মধ্যে লীন তাপ অনেক বেশি থাকে, বাষ্পের মধ্যে তাপ অনেক বেশি থাকে এবং 0°C উষ্ণতার বাষ্প থেকে 0°C উষ্ণতার জলে পরিণত হলে এখানে কি হয়, যে বাতাস তার লীন তাপটা ত্যাগ করে। লীন তাপ যদি ওখানে ত্যাগ করে, -540 ক্যালোরি পার গ্রাম, এই যে লীন তাপ, লেটেন্ট হিট, এটি ত্যাগ করে। আমরা বুঝতে পারছি? এবার এই লীন তাপ ত্যাগ করার জন্য কি হয়, এখানে -540 ক্যালোরি, মানে ঘটনাটা কি ঘটছে? এই যে মেঘ তৈরি হচ্ছে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, এর চারিদিকে জল এসে জমতে থাকছে। আবার হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, প্রচুর হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই এখানে ঘুরে বেড়াচ্ছে এবং তার চারপাশে জল এসে লিকুইড ফর্মে জমতে থাকছে। জল এসে তার চারপাশে লিকুইড ফর্মে জমতে থাকছে এবং এই মেঘ তৈরি হচ্ছে। এই প্রসেসটাকে কি বলে? ভেপার থেকে ওয়াটার এ পরিণত হচ্ছে। এই প্রসেসটাকে বলে কন্ডেনসেশন। এবার এই কন্ডেনসেশনে কি হবে? -540 ক্যালোরি তাপ এ বর্জন করছে। 540 ক্যালোরি সি দেওয়া হয়, 540 ক্যালোরি বর্জন করছে, প্লাস 540 ক্যালোরি বর্জন করছে। এই তাপটা, এই 540 ক্যালোরি তাপ, এগুলো এখানকার বাতাসে অ্যাড হচ্ছে। তাহলে কি হচ্ছে? বাতাসে, একটু ভালোভাবে এটা লেখার চেষ্টা করি। বাতাস কন্ডেনসেশন হওয়ার সময় জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে জলে পরিণত হয়। এটা বুঝতে পারছি তো? এই প্রসেসগুলো কিন্তু আগের দিন আমরা পড়েছি। এবং জলীয় বাষ্প ত্যাগ করে, মানে জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে জলে পরিণত হয়, বুঝলাম। ফলে কন্ডেনসেশন হওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়ে।
ঠিক আছে, সেই জন্য বাতাস 1 কিলোমিটার উচ্চতা রাইজ করলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। বুঝতে পারলাম? 1 কিলোমিটার উচ্চতা উঠলে, রাইজ করলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে। উষ্ণতা কমে। তাহলে বুঝতে পারলাম যে তাহলে এখানে কি, বাতাসটাই মেনলি কন্ডেনসেশন হচ্ছে। কন্ডেনসেশন হচ্ছে মানে কি, জল লিকুইড ফর্মে, মানে বাতাসটা কি হচ্ছে, ভেজে গেছে, ওয়েট কন্ডিশন। তাহলে আমরা খুব ভালোভাবে যে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এই বিষয়টাকে দুটো ভাগে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, আর আরেকটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই ড্রাই কেন? কারণ জলে পরিণত হয়নি। এই যে এইরকম জায়গায় যখন আছে, এইরকম জায়গায় যখন আছে, এখানে যখন আছে, এখানে যখন আছে, এগুলো কি হচ্ছে, এগুলো ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ওই জন্য -10 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছে। আর যখনই এই মেঘে পৌঁছে গেল তখন কি হলো, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এখানে কি হলো, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। আমরা বুঝতে পারলাম? তাহলে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট আমরা কত দেখলাম, 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট সংক্ষেপে লিখেছি। আর ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট আমরা কত দেখতে পেলাম, 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। আমরা বুঝতে পারলাম? তাহলে আমরা ওই উপরে কিছু গ্যাস বেলুন ছেড়ে রাখি এবং থার্মোমিটার লাগিয়ে রাখি সেগুলোর সঙ্গে, এবং প্রত্যেক সময় আমরা ওই থার্মোমিটারের রিডিং দেখতে থাকি। এবার প্রত্যেক এখানে একটা গ্যাস বেলুন আছে, এর সঙ্গে একটা থার্মোমিটার লাগানো আছে, এখানে একটা গ্যাস বেলুন আছে, এর সঙ্গে একটা থার্মোমিটার লাগানো আছে, এখানে একটা গ্যাস বেলুন, এর সঙ্গে একটা থার্মোমিটার লাগানো আছে, এখানেও একটা গ্যাস বেলুন, এর সঙ্গে একটা থার্মোমিটার লাগানো আছে। আর আমরা এখানে দেখছি যে এই থার্মোমিটারে এখানে 22 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। একদম নিচে আমরা জানি 32 ডিগ্রি, হাতে ধরে রয়েছে থার্মোমিটার, সেটাই দেখতে পাচ্ছি 32 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। এইখানে দেখালো 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে দেখা গেল 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তো আমরা বুঝতে পারছি যে এখানে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটে চলছে। যেই 1 কিলোমিটার উঠলো, ওঠার পরে আমরা দেখলাম যে -8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তারও নিচে এখানে একটা বেলুন ছিল, ওখানে হচ্ছে -3 ছিল। তো এই 1 কিলোমিটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5 ডিগ্রি কমেছে, আর এখানে সব 10 ডিগ্রি কম ছিল। এই 5 ডিগ্রি কমলো, আমরা বুঝতে পারলাম যে ওইখানে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হচ্ছে, অর্থাৎ ওইখানটাই আমরা ভালো করে দেখলে দেখতে পাবো যে ওই উচ্চতাটাই মেঘ তৈরি হচ্ছে, কন্ডেনসেশন হচ্ছে, ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে। ইনস্টেবিলিটি মানেই মেঘ তৈরি, বৃষ্টিপাত, এই ঘটনাগুলো ইনস্টেবিলিটি দিয়ে আমরা বোঝাই। আমরা বুঝতে পারলাম? এইটা হলো মানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। বেশ, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এবং ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কথা দুটো আমরা কানেক্টটা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার এই ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা কোথায় দেখা যায়? সাধারণত 3000 মিটার উচ্চতায়, মানে উচ্চতার বেশিতে ইহা লক্ষ্য করি। 3000 মিটারের ভেতরে হয় না, 3 কিলোমিটারের কমে হয় না। ঠিক আছে, ওই 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার এর মধ্যে সাধারণত আমাদের মেঘগুলি তৈরি হয়। ঠিক আছে, ওই জন্য আমরা যখন পড়েছিলাম না, এই যে ট্রোপোস্ফিয়ারের মধ্যেই সব মেঘ টেঘ এইসব তৈরি হয়, ট্রোপোস্ফিয়ারের উপরে হয় না। এই যে বোঝা যাচ্ছে এই কেসগুলো। ক্ষমা করবেন। এবার
এবার এখান থেকে আমরা আরো দুটো কনক্লুশন ড্র করতে পারি। একটা কনক্লুশন আমরা কিরকম ড্র করতে পারি, যে বাতাস 1 কিলোমিটার উচ্চতা রাইজ করলে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা হয়, তাহার অর্থ বাতাসের রিলেটিভ হিউমিডিটি লেস দ্যান 100%। রিলেটিভ হিউমিডিটি কনসেপ্টটা তো আগের দিন খুব ভালোভাবে দেখেছি, যে রিলেটিভ হিউমিডিটি 100%-এর কম, তার মানেই হচ্ছে বাতাসের ভেতর থেকে জলীয় বাষ্পটা বাইরে বেরিয়ে কনডেন্স হবে না। তো বাতাস এখনো ড্রাই আছে, ওয়েট হয়নি এখনো, তার মানে রিলেটিভ হিউমিডিটি এখনো 100% রয়েছে। ওই জন্যই তো যখন কনডেন্স হবে, আমরা কি দেখলাম, যখন এই কনডেন্সেশন প্রসেসটা হবে তখনই তো এখান থেকে কি হবে, লেটেন্ট হিট রিলিজ হবে। আর লেটেন্ট হিট রিলিজ হলেই তো -5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে। লেটেন্ট হিট রিলিজ না হলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছিল, -5 ডিগ্রি মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে। লেটেন্ট হিট রিলিজ হচ্ছে না, অর্থাৎ এখনো ড্রাই আছে, তার মানে রিলেটিভ হিউমিডিটি এখনো 100% হয়নি। এই দুটো একটু কানেক্টেড রয়েছে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনি একাধিকবার ভিডিওটা শুনবেন, পড়বেন, একটু ভাববেন, দেখবেন হয়ে যাবে, খুব সহজ এগুলো। আর বাতাস 1 কিলোমিটার উচ্চতা রাইজ করলে যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে, তাহলে বলবো রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে গেছে, অর্থাৎ কনডেনসেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ লেটেন্ট হিট রিলিজ হচ্ছে, অর্থাৎ ক্লাউড ফরমেশন হচ্ছে। এইগুলোকে আমরা একসঙ্গে বলছি ইনস্টেবিলিটি কন্ডিশন আসছে। কারণ মেঘ তৈরি হচ্ছে মানে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হওয়া অর্থই হচ্ছে ইনস্টেবিলিটি। মেঘ তৈরি হওয়া, বৃষ্টি হওয়া, এই বিষয়টাই হচ্ছে ইনস্টেবিলিটি কন্ডিশন। আমরা বুঝতে পারলাম। এবার যখন ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বুঝতে পারলাম, তখন আমরা নর্মাল ল্যাপস রেট কি এই জিনিসটা বুঝি। এটা মানে বোঝার কিছুই নেই, এটা হলো এই ট্রপোস্ফিয়ারিক অ্যাভারেজ। ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট হচ্ছে ট্রপোস্ফিয়ারিক অ্যাভারেজ, যেটা একটা ফ্যাক্ট, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট কত? নর্মাল ল্যাপস রেট মানে NLR ইজ ইকাল টু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। তাহলে আমরা এখানেও বেশ কিছু কনক্লুশন ড্র করতে পারি। ভালো করে দেখবেন, যখন অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট ইজ গ্রেটার দ্যান নর্মাল ল্যাপস রেট, আরেকটা হচ্ছে যখন অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট ইজ লেস দ্যান নর্মাল ল্যাপস রেট। ইহার অর্থই হলো অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার, আর নর্মাল ল্যাপস রেট হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। ইহার অর্থই হচ্ছে এখানে আমরা বলতে চাইছি ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কথা, যেটা সবসময় নর্মাল ল্যাপস রেটের থেকে বেশি হয়। এটুকু বুঝলাম। আবার দেখুন,
অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট ইজ লেস দ্যান নর্মাল ল্যাপস রেট। এটা আর কিছুই না, এটা বলার চেষ্টা করছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কমছে যে রেটে অ্যাডিয়াবেটিক অবস্থায় চাপের কারণে, প্রেশারের কারণে কমছে যে রেটে, সেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছে। আর নর্মাল ল্যাপস রেট, সাধারণত যে ল্যাপস রেটটা কমে যে হারে, সেটা কি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। দেখুন এখানে 5টা 6 থেকে তো কম, আর এখানে দেখুন 10টা 6 থেকে বেশি, ওই জন্য গ্রেটার দেন চিহ্ন, এখানে লেস দেন চিহ্ন। অর্থাৎ এটা আর কিছুই না, এটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, যেটা সর্বদা লেস দেন নর্মাল ল্যাপস রেট। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন দুটো, এই কন্ডিশনের কথা অর্থ কি? স্টেবল। এই কন্ডিশনটার অর্থ কি? রিলেটিভ হিউমিডিটি লেস দেন 100%। আর এখানে এটার অর্থ কি? এটা হলো আনস্টেবল। আর কি? ক্লাউড। আর কি? রিলেটিভ হিউমিডিটি ইজ ইজিক্যাল টু 100%, গ্রেটার দেন 100%, গ্রেটার দেন ইজিক্যাল টু 100%ও দিতে পারে। তার মানে এখানে কি? স্যাচুরেটেড এয়ার। এখানে কি বলবো? ইনস্টেবিলিটি। এখানে কি বলবো? রেনফল। তাকে রেনফল কতটা লিখলাম না, বেশি জায়গা নেই, বুঝলাম। তাহলে আমরা ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এবং ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এবং নর্মাল ল্যাপস রেট শুধুমাত্র নর্মাল ল্যাপস রেট ইজ ইকুয়াল টু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। এটা ট্রপোস্ফিয়ারিক অ্যাভারেজ টেম্পারেচার ডিক্রিজ পার কিলোমিটার অল্টিটিউড বৃদ্ধিতে। এটাই মনে রাখুন, এর থেকে বেশি এখানে আর এখন মনে রাখার দরকার নেই, নাহলে সব করতে গেলে একদম খিচিমিচি হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা যদি আপনি একবার ভিডিও দেখে একবার রিভাইজ করে খুব ভালোভাবে বুঝে গিয়ে থাকেন, পরীক্ষায় সব থেকে কঠিন কোশ্চেন যেগুলো সবাই ছেড়ে আসবে সেগুলো আপনি করতে পারবেন। আর যদি না করেন তাহলে আমাদের তো 1-2বার প্রিলিমস আটকাই, এটা বোঝার জন্য যে পড়াশোনা কীভাবে করতে হবে। তো যাই হোক, আমরা এরপরে দেখব টাইপস অফ ক্লাউড। এবার এখানে আমরা দেখছি যে 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার, মাইলস দেখার দরকার নেই, দেখে রাখুন, নোটে থাকুক। তো দেখুন এই ক্লাউডগুলোর আকৃতি বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? তো এগুলো আমাদের মনে রাখতে হবে। তার জন্য একটা খুব সুন্দর করে আমরা চার্ট বানানোর চেষ্টা করব। বেশ, এখানে আমরা 6500 ফিট, তারপরে আমরা এটা 2000 হয়ে গেল, 20,000 ফিট, আর তারপরে এটা 42,500 ফিট, এরকম একটা হাইট দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এই 6500 কিলোমিটার অবধি, 6500 ফিট অবধি, মানে ধরে নিন 3 × 6 2 কিলোমিটার, ঠিক আছে? এই ধরনের ক্লাউডগুলোকে আমরা বলি 2 কিলোমিটার লিখে নিন, আর এখানে 6 কিলোমিটার লিখে নিন, আর এখানে আপনি 12 কিলোমিটার লিখে নিন, ঠিক আছে? এবার এটা বলবেন যে এইটা মানে পরিণত করলে তো এটা আসছে না, আসুক, এইটাই মোটামুটি ওই ক্লাউড আপনার বা আমার কথা শুনে, হ্যাঁ 6 কিলোমিটার তো 6 কিলোমিটার 100 মিটার হবে না, বা 5 কিলোমিটার 800 মিটার হবে, ওরকম হয় না, ও কাছাকাছি একটা মোটামুটি এই উচ্চতায়। তো 2 কিলোমিটার অবধি যে ক্লাউডকে, সেটাকে আমরা বলবো লো ক্লাউড, নিচু ক্লাউড। আর 2 থেকে 6 মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো মিডিল ক্লাউড। আর একদম উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হাই ক্লাউড। বেশ,
এবার আমরা একটা ডটেড লাইন করে দিই, ডটেড লাইন করে দিই, ডটেড লাইন করে দিই। বেশ, কিছু কিছু ক্লাউড দেখা যাবে যেগুলো এরকম একটা ক্লাউড, এরকম একটা ক্লাউড, এ প্রত্যেক স্তরে স্তরে জমছে, ঠিক আছে, প্রত্যেক স্তরে স্তরে জমছে। তো এই ধরনের ক্লাউডকে আমরা বলি স্ট্র্যাটাস ক্লাউড, আমাদের মনে থাকবে। কিছু ক্লাউড আমরা দেখতে পাবো এরকম কর্পাস তুলোর মতো, তুলো, এটা তুলোর মতো লাগছে, ধরে নিন এটা লাগছে তুলোর মতো, তো এটাকে বলা হয় কিউমুলাস ক্লাউড। বানানটা একবার দেখে নেবেন বই থেকে, কিউমুলাস ক্লাউড, ঠিক আছে। এবার এই কিউমুলাস ক্লাউড যদি প্রতি স্তরে স্তরে তৈরি হয়, কিউমুলাস ক্লাউডই এরকম একটা কিউমুলাস ক্লাউড, তার উপর আবার কিউমুলাস ক্লাউড, তারপর আবার কিউমুলাস ক্লাউড, তার উপরে আবার এরকম যদি হয়, তখন আমরা কি বলবো যে কিউমুলাস ক্লাউড যেটা স্ট্র্যাটাস মানে প্রত্যেক স্ট্র্যাটাতে তৈরি হচ্ছে, অর্থাৎ স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটো কিউমুলাস। বেশ, আবার যে ক্লাউড থেকে বৃষ্টি হবে সেই ক্লাউডকে আমরা বলবো নিম্বাস। নিম্বাস মানে কি, এই যে যদি এরকম থাকে নিম্বাস, নিম্বাস মানে বৃষ্টি হবে। নিম্বাস কিছুর সঙ্গে যুক্ত আছে মানেই নিম্বাস কিছুর সঙ্গে যুক্ত আছে মানেই বৃষ্টি হবে। তাহলে এমন স্ট্র্যাটাস ক্লাউড যেটার থেকে বৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, নিম্বো স্ট্র্যাটাস। এমন স্ট্র্যাটাস ক্লাউড যেটার থেকে বৃষ্টি হবে, নিম্বো স্ট্র্যাটাস। বেশ, এবার যখন মিডিল লেভেলে উঠবে তখন একটা শব্দ আসবে, সেই শব্দটা হলো অল্টো, ঠিক আছে। তাহলে এইখানে যে এইরকম তুলোর মতো, কর্পাস তুলোর মতো ক্লাউড তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, মিডিল ক্লাউডের জন্য একটা কথা যুক্ত হলো, সেই কথাটা হলো অল্টো। তাহলে কিউমুলাস এবং অল্টো হলে অল্টো কিউমুলাস, আমাদের মনে থাকবে। তেমনি এখানে যদি এরকম স্তরে স্তরে ক্লাউড জমা হয়, তৈরি হয়, তাহলে কি বলবো, নিশ্চয় আপনারা বুঝতে পেরে গেছেন, অল্টো স্ট্র্যাটাস। আবার এইখানেও ক্লাউড এরকম পেঁজা তুলোর মতো ক্লাউড রয়েছে, যে ক্লাউডটা থেকে বৃষ্টি হবে, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো নিম্বো কিউমুলাস বা কিউমুলো নিম্বাস। কিউমুলো নিম্বাস। এবার এখানে অল্টো কিউমুলো নিম্বাস কেন লিখলাম না, লিখতে পারেন, কিন্তু সাধারণত কিউমুলো নিম্বাসই বলা হয়, তার কারণ এই কিউমুলো নিম্বাস যে বস্তুটা এইভাবে তৈরি হয়, এত বড় হয়, তো সব জায়গা থেকে বৃষ্টি হয়। এবার এটাকে একবারে কিউমুলো নিম্বাস বলে দেয় ভালো, এই অনেক লম্বা হয়, অনেক উঁচু হয়, ঠিক আছে। এই ছবিটা যদি দেখেন, এই দেখুন কিউমুলো নিম্বাস, এই মহারাজ কত বড়, এর থেকে বৃষ্টিপাত হয়। তো এবারে একে আপনি কিসে রাখবেন, অল্টোতে রাখবেন না শুধু কিউমুলাসে রাখবেন, নাকি আরো উপরে নিয়ে যাবেন সিরো? তো এই জন্য কিউমুলো নিম্বাসই থাক, ঠিক আছে। আপনার পছন্দ হলে আপনি এখানে অল্টো কিউমুলো নিম্বাস লিখে নেবেন, অসুবিধা নেই। এবার যখন একদম হাই জায়গায় পৌঁছে যাবে, সেই হাই না যেটা আপনি ভাবছেন, এখানে অল্টিটিউড হাই, তো তখন একটা শব্দ আসবে, এখানে যেমন মিডিলের জন্য অল্টো শব্দ এসেছিল, এখানে তার জন্য শব্দ আসবে সিররাস, CIRRUS, সিররাস। একটা পক্ষী পাখনা, সুন্দর নাম আছে। এই যে উপরে দেখুন, এই দেখুন, ঠিক আছে, মনে হচ্ছে না পাখি উড়ে যাচ্ছে ক্লাউডগুলো দেখে, মনে হচ্ছে না? তো যাই হোক, যদি না আসে একটু কল্পনার চোখে দেখুন,
তাহলে দেখতে পাবেন পাখি উঠছে। আর যদি তাও না উঠতে দেখেন তাহলে দেখবেন যে পরীক্ষার জন্য উঠছে পাখি এখানে। তাহলে এখানে যে ক্লাউড তৈরি হবে সেই ক্লাউডটাকে আমরা কি বলবো? সিররাস ক্লাউড। এবার আপনি বলবেন যে স্তরে স্তরে তো তৈরি হতে পারে, একদম হতে পারে, তাহলে আমরা কি বলবো? সিরোস্ট্যাটাস। আবার এই যে মাশরুম ক্লাউড বা কর্পাস তুলোর মতো ক্লাউডও তৈরি হতে পারে, তাহলে আমরা কি বলবো? সিরো কিউমুলাস। আমরা বুঝতে পারলাম টাইপস অফ ক্লাউড এরকমই। তো এর একটা মানে একটু লিখে দেওয়ার চেষ্টা করি। 2 কিলোমিটার অবধি লো ক্লাউড, 6 কিলোমিটার অবধি, 2 থেকে 6 কিলোমিটার অবধি মিডিল ক্লাউড, তখন আমরা তার নাম দিচ্ছি অল্টো। আর 6 থেকে 12 কিলোমিটার অবধি হাই ক্লাউড, যার নাম আমরা দিচ্ছি সিররাস বা সিররো। এর কিছু নাম আছে। অল্টো মানে হচ্ছে মধ্য, সিররাস মানে হচ্ছে পক্ষী পাখনা। হিন্দিতে দেখবেন এ ধরনের মানে দেওয়া থাকে। তারপরে স্ট্র্যাটো মানে কি? স্তরে স্তরে তৈরি হচ্ছে। অর্থাৎ কি বলবো এখানে? স্তরীভূত বা স্তরী, লেয়ার্ড ক্লাউড, যে কোনো নাম হতে পারে। আরেকটা হতে পারে কিউমুলাস কথার অর্থে হচ্ছে কর্পাস। এই কর্পাস তুলোর মতো যে ক্লাউড তৈরি হচ্ছে, আর এটা কি? এরকম স্তরে স্তরে তৈরি হচ্ছে, একটা স্তরের পর আর একটা স্তরে। তারপরে সিররো, এটা হচ্ছে সব থেকে উপরে। এটার এরকম ধরনের ক্লাউড দেখা যাচ্ছে মানেই হচ্ছে ভালো আবহাওয়া, একদম সুন্দর। এর ভেতর দিয়ে সানলাইট পাস করবে, সিরোর ভেতর দিয়ে সানলাইট পাস করবে। কেন? কারণ এর ভেতরে আইস ক্রিস্টাল থাকবে। কারণ আপনি বুঝতে পারছেন 12 কিলোমিটার উচ্চতায়, 12 কিলোমিটার উচ্চতায় মানে -30 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম জায়গায় পৌঁছে গেছে। তো ওর ভেতরে একদম যে জলকণা একটা তো থাকবেও, সেগুলো সব আইসে পরিণত হবে। আর আইসের ভেতর দিয়ে খুব সুন্দরভাবে আলো প্রবেশ করে যায়। ঠিক আছে। তারপর একটা শব্দ আমরা দেখলাম, নিম্বাস। নিম্বাস মানে কি? বৃষ্টি হওয়ার জন্য দায়ী। এ যার সঙ্গে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে বৃষ্টিপাত করাবে। বৃষ্টি হওয়ার জন্য দায়ী। এবার আপনারা অনেক সময় এরকম ধরনের ক্লাউড দেখতে পাবেন। এটা হচ্ছে অনেকটা অ্যানভিল শেপড। এখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়। এরকম মেঘ দেখলেই বুঝবেন প্রচন্ড বৃষ্টিপাত হয়। ঠিক আছে। তো কি হয় যে অনেক সময় প্রচন্ড কনভেকশনাল কারেন্ট থাকে, বাতাস উপরের দিকে খুব জোরে জোরে উঠতে থাকে, আর প্রচন্ড জলীয় বাষ্প নিয়ে, তখন একদম এইরকম ভাবে ক্লাউড তৈরি হয়ে যায়। ঠিক আছে, এরকম ধরনের ক্লাউড। আর যত উপরের দিকে উঠছে ক্লাউড, তার উপরে ক্লাউড, তার উপরে ক্লাউড, তার উপরে ক্লাউড, এইরকম ভাবে ক্লাউড তৈরি হতে থাকে। তো এরকম ক্লাউড থেকে প্রচন্ড বৃষ্টিপাত হয়। এগুলো আমরা পরের দিন দেখার চেষ্টা করব। আজকে এমনি যথেষ্ট হয়েছে, এবং আজকে বেশ কঠিন জিনিসপত্র হয়েছে।
আজকের জিনিসপত্রগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি অনেক কিছু বুঝে গেছেন। আমরা দেখলাম এয়ার মলিকিউলগুলো কাছাকাছি আসে, একে অপরকে রিপ্লেস করতে থাকে এবং ঘর্ষণ এর জন্য এদের মধ্যে চার্জ ডেন্সিটি আলাদা আলাদা তৈরি হতে থাকে এবং তারপরে ঘর্ষণ হয়। চার্জ ডেন্সিটি এবং ঘর্ষণ দুটো কারণ একসঙ্গে, ঘর্ষণের জন্য গড়গড় শব্দ হবে, চার্জ ডেন্সিটির জন্য পজিটিভ নেগেটিভের সংঘর্ষে প্রচণ্ড বিদ্যুৎ চমকাবে, আমরা আলো দেখতে পাই, আলোর গতিবেগ বেশি বলে আলো আগে দেখতে পাই, এবং শব্দের গতিবেগ আস্তে অল্প বলে আমরা শব্দটা পরে শুনতে পাই। এরপর অ্যাডিয়াবেটিক প্রসেস, আমরা প্রেশার কন্ডিশন নিয়ে অ্যাডিয়াবেটিক প্রসেস এই জিনিসটা আলোচনা করছি। এই তুমি হলুদ হও। এবার কি আমরা দেখছিলাম যে টেম্পারেচার কমলে প্রেশার কমবে, টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে না। আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস পড়ছি, আমরা সবসময় মনে রাখবো যে প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে, প্রেশার কমলে টেম্পারেচার কমবে, উল্টোভাবে পড়তে হবে। লেখাটা একটু যাই হোক, আপনি খাতায় লেখার সময় সোজা করে লিখবেন। তো আমরা কি দেখছিলাম, ব্রাউনিয়ান মোশন দেখাই, যদি আমরা প্রেশার বাড়িয়ে দিই তাহলে অ্যানভিলটা আমরা প্রেশার বাড়িয়ে দিচ্ছি, ফলে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, ফ্রিকশনও বাড়ছে, কাইনেটিক এনার্জিও বাড়ছে, সেই জন্য প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে। এবং তারপরে আমরা এই বিষয়টা দেখলাম যে এয়ার পার্সেল যখন সিঙ্ক করছে তখন উপর থেকে নিচের দিকে নামছে, এর উপরে খেয়াল করবেন এখানে যে প্রেশারটা রয়েছে খুব কম, এরপরে যখন আমরা দেখছি এখানে প্রেশার কিন্তু আগের থেকে একটু বেশি, তারপরে আমরা যখন দেখছি এখানে প্রেশার আরও অনেক বেশি, এবং একদম নিচে যখন বাতাস চলে এসেছে তখন তো প্রেশার অনেকই বেশি। সেই জন্য এখানে টেম্পারেচার 32 ডিগ্রি, এখানে 22 ডিগ্রি, এখানে 12 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি। অর্থাৎ এখানে কি হচ্ছে, ডায়াডিয়াবেটিক ল্যাপস রেট না ডায়াডিয়াবেটিক ল্যাপস রেট? খুব ভালো করে দেখুন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছে, ফলে এখানে ডায়াডিয়াবেটিক ল্যাপস রেট। এবার বাতাসগুলি যখন প্রেশার বেশি থাকে তখন ভেপার প্রেশার নেওয়ার ক্ষমতা বেশি থাকে। আচ্ছা, ট্রপোস্ফিয়ারিক অ্যাভারেজ হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 কিলোমিটার, আর সিঙ্গেল এয়ার পার্সেল যখন উপরে উঠছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 কিলোমিটার। এবার ওই ফ্যাক্ট দুটো কিভাবে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খুব ভালোভাবে বুঝলাম, যেখানে আমরা দেখলাম যে 32 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে 12 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রিতে ওর ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছে গেছে, তারপরে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, -8 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে, -3 থেকে -8। তাহলে এখানে আমরা দেখলাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমছে, অর্থাৎ লেটেন্ট হিট ত্যাগ করছে, অর্থাৎ এখানে কি চলে এসেছে, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। তার আগে অবধি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এখান থেকে এত দূর অবধি ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, আর এখানে যেই পৌঁছে গেছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। আমরা বুঝতে পেরেছি তো জিনিসটা, কারণ কি কনডেনসেশনের জন্য 540 ক্যালোরি পার গ্রাম করে টেম্পারেচার ভেতরে আসছে, বাতাসের ভেতরে আসছে, ফলে বাতাস নর্মালি 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমতো, কিন্তু আরও 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে, ফলে বাতাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমছে। তো আমরা দুরকম দেখলাম, একটা ডিএএলআর, একটা ডাব্লিউএএলআর, ডায়াডিয়াবেটিক ল্যাপস রেট, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এগুলো আপনারা বারবার পড়বেন এবং যে কোশ্চেনগুলো আপনি দেখবেন প্রিভিয়াস ইয়ারে সেগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের মাথায় খেলতে থাকবে। এগুলো খুব কঠিন না, কিন্তু রিভাইজ না করলে বেশি কঠিন। তো বাতাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছে, অর্থাৎ কি বাতাসের মধ্যে কন্ডেনসেশন শুরু হয়নি, অর্থাৎ বাতাসটা এখনো শুকনো আছে, অর্থাৎ ডায়াডিয়াবেটিক ল্যাপস রেট, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি 100%-এর কম। ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট নর্মাল ল্যাপস রেট অপেক্ষা ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কম হবে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার কারণ কি, সেখানে কন্ডেনসেশনের ফলে এই যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার কারণ কি? এটার কারণই হলো এখানে লেটেন্ট হিট ত্যাগ করা শুরু করছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা খুব ভাইটাল জিনিস, এই যে বিষয়গুলো লিখেছেন এগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস, এগুলোই পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে, এগুলো আপনি মনে রাখবেন। এই ফ্যাক্টও চলে আসতে পারে, ঠিক আছে, ফ্যাক্টগুলো একদম অরিজিনালের সঙ্গে মিলছে, ঠিক আছে, এগুলো আসলে পরীক্ষায় লিখে দেবেন। পরীক্ষায় ওরা কোশ্চেন পেপার কোথা থেকে সেট করে, ওরা নিজেরাও তো ঠিকঠাক এই বিষয়গুলো কোথাও থেকে লেখেন, তো সেই জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড দেখলেই আপনি মনে রাখবেন যে এটা নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কথা বলছে। 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার বললেই বুঝবেন যে এটা ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কথা বলছে। 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার লেখা থাকলে এটা দেখেই বুঝবেন যেটা ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কথা বলছে। ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হয়ে গেলে আনস্টেবল কন্ডিশন, ক্লাউড হবে, রিলেটিভ হিউমিডিটি 100%, স্যাচুরেটেড এয়ার, ইনস্টেবিলিটি, রেনফল। আর এখানে স্টেবল, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি লেস দেন 100%, নো রেনফল, নো ক্লাউড, ক্লিয়ার স্কাই, ঠিক আছে। আরেকটা হতে পারে ক্লিয়ার স্কাই।
ক্লিয়ার স্কাই এরকম লেখা থাকতে পারে। ঠিক আছে, তারপরে আমরা টাইপস অফ ক্লাউডটা খুব ভালোভাবে দেখলাম। আশা করি এই চার্টটা যখন আমি পড়ালাম সেই সময় আপনি খুব ভালোভাবে মন দিয়েছেন। একবার দুবার শুনলে আপনার এই চার্ট নিজে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, একদম নিচে লো ক্লাউড, তারপরে মিডিল, তারপরে হাই। মিডিলের জন্য অল্টো, হাইয়ের জন্য সিররাস। স্তরে স্তরে স্তরীভূত স্ট্রেটাস। ঠিক আছে, নিম্ব বৃষ্টিপাত, আর কিউমুলাস কর্পাসতুলো। তো নিম্বাস যার সঙ্গে যুক্ত হবে বৃষ্টিপাত ঘটাবে। স্ট্র্যাটো কিউমুলাস হতে পারে, নিম্বো স্ট্যাটাস হতে পারে, কিউমুলো নিম্বাস হতে পারে, অল্টো কিউমুলাস হতে পারে, অল্টো স্ট্যাটাস হতে পারে, সিউরো কিউমুলাস, সিউরো স্ট্যাটাস। তো আমাদের বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন। এবং আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা এডুকেশন ফর অল ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা vidyarthi.contact@gmail.com আপনারা আমাদেরকে মেল করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।